Eid Special Sports Insight, sponsored by Clement, powered by Spa. দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিন নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। আজকের ঈদ আড্ডায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার এবং যিনি একের পর এক জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য অনেক সাফল্য বয়ে নিয়ে এসেছেন, দাবার রানী হামিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আপা এটিন নিউজে এবং ঈদ মোবারক। ঈদ মুবারক। আমিও সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের দিনটা কিভাবে কাটান আপা আপনি? ঈদের দিন আমি আমার সবাই আত্মীয় স্বজনকে সকলকে সকালবেলা ব্রেকফাস্ট করতে বলি, কারণ আমি সকালবেলায় সবাইকে এন্টারটেন করতে চাই। পরে সারাদিন আলসেমি করি, ঘুমাই, এইভাবে দিন কাটে। কোথাও ঘুরতে যাওয়া হয় কি না? না, ঈদের দিন ঘুরতে যাওয়া এখন তো আর ওই বয়স নাই, আর ঘোরাঘুরি আমার কোনো কালেই বেশি ভালো লাগে নাই। ছোটবেলায় কিভাবে কাটাতেন? আমাদের একটা নিয়ম ছিল যে সন্ধ্যার সময় মাগরিবের আজান যখন পড়তো তখন বাসায় চলে আসতে হবে, এই একটাই কন্ট্রোল ছিল। বাকি সারাদিন কোনো কন্ট্রোল নাই, যার যখন যেখানে খুশি। আমার মাঠেই সময় কাটতো বেশি। আপা যেহেতু আপনি একজন দাবাড়ু, সেহেতু দাবার প্রসঙ্গ চলেই আসে। তো ছোটবেলায় আসলে কিভাবে আপনার ইন্টারেস্ট জাগলো যে দাবা খেলবেন? আমার আব্বা খুব খেলতেন, পছন্দ করতেন দাবা। তো উনি অফিস থেকে এসে ওনার বন্ধুদের নিয়ে বসতেন দাবা খেলতে। ওই দাবার বোর্ড দেখলেই আমার সব দুরন্তপনা চলে যেত, আমি স্থির হয়ে যেতাম। জানি না কেন, তখন তো কিছু বুঝতামও না, মানে খেলা বুঝতাম না যে কোনটা কিভাবে চলে, কোনটা কিভাবে ঘুরে। কারণ ছোটবেলায় তো সবাই মনে করতো যে দাবা হচ্ছে বড়দের খেলা, মানে তখন আপনার কিভাবে আকর্ষণটা আসলো? ওইটাই তো মানে আশ্চর্যের বিষয়। ওটা তো আমি নিজেও আশ্চর্য হই ভাবলে, যে আমি দাবা দেখলে আমি বসে যেতাম একদম। আমি আর আমার ছোট ভাই ওর সাথে খেলতে বসতাম, কিন্তু ও হারলেই আবার ওই সেকেন্ড গেম আর পুরা করতে দিত না। তারপর পেশাদার ক্যারিয়ারটা কিভাবে শুরু হলো? আমি একটা বিষয়ে লাকি ছিলাম যে তখন আমার নেইবার হিসেবে পেয়েছিলাম তৎকালীন বাংলাদেশ চ্যাম্পিয়ন ডক্টর আকমল হোসেনকে নেইবার হিসেবে পেয়েছিলাম। হ্যাঁ, ডক্টর আকমল হোসেনকে নেইবার হিসেবে পেয়ে আমার খুব মানে দ্রুত দাবাতে আমার একটু উন্নতি হলো আর কি। উনি ধরে ধরে শিখিয়ে দিয়েছেন আপনাকে? হ্যাঁ, না শিখিয়ে দিয়েছেন না, আমি তো প্রাথমিক এটা জানতামই। দাবাতে অনেক ব্যাপার আছে যেগুলো, তো সেগুলো আস্তে আস্তে একটু একটু করে শিখতে থাকলাম। তো প্রথম মহিলা দাবাটা হলো 77-এ। আমার হাজব্যান্ড বাসায় এসে বললেন যে পেপারে দেখলাম মহিলাদের জন্য একদম প্রথমবারের মতো বাংলাদেশে একটা আয়োজন করা হচ্ছে, তুমি খেলবে নাকি? তো আমি তো মানে তখন আকাশ থেকে বললাম, কখনো তো এরকম টুর্নামেন্ট খেলি নেই। তখন আমি 4 বাচ্চার মা, বাচ্চারাও একটু বড় হয়ে গেছে এখন। প্রথমবার খেলতে গিয়ে আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম আর কি। তো সেটাই আর কি আমার মানে সেই স্মৃতিটা এখনো একদম জ্বলজ্বলে আপনার মনে? আমি খুব আনন্দ পেতাম, কারণ স্পোর্টসম্যান ছিলাম তো, ছোটবেলা থেকে সব ধরনের খেলাধুলা স্কুলে করেছি। সব সময় চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স প্রাইজটাও আমার থাকতো। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে কত বছরের ক্যারিয়ার হবে? আসলে দাবাতে আমরা 79-এ বাংলাদেশ ফিডের মেম্বার হলো। 79-এর পর থেকে এই পর্যন্ত। আপনি যখন মানে একদম প্রথম দেশের বাইরে মানে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিতে গেলেন, তখনের স্মৃতিটা মনে আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা প্রথমবার গেলাম হায়দ্রাবাদে। প্রথম আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট একটা করা হলো, নাকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ করা হলো। ফার্স্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়াতে করলো। ওরা 3 সিস্টার্স ছিল তখন, খাদিলকার সিস্টার্স। ওরা খুব ভালো ছিল, টপ ছিল দাবাতে। 2 বোন আন্তর্জাতিক মাস্টার হয়ে গেছে, এখন ছোটোটাকে আন্তর্জাতিক মাস্টার বানাবে, এবং সেটা লক্ষ্য করেই তারা এই টুর্নামেন্টের আয়োজন করেছিল। তো বাংলাদেশ থেকে আমি আর তখনকার রানার্স আপ ছিল মাহফুজা, আমরা 2 জন গেলাম খেলতে। এইখানেও একটা মজার ব্যাপার ছিল যে আমাদের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মুর্শেদ, সে বলল, আপনারা খেলতে যাচ্ছেন প্রথমবারের মতো, আপনি 1-2 পয়েন্ট পেলেও পেতে পারেন, কিন্তু আপনার সাথে যে যাচ্ছে ও তো কোনো পয়েন্ট পাবে না। আচ্ছা, মানে কোনো আশা ছিল না? হ্যাঁ, সেটাই। যখন খেলতে লাগলাম তখন দেখলাম যে আমি খুব ভালো খেলতেছি, এবং প্রথম 6 দিন একদম আনবিটেন ছিলাম। কিন্তু আমি আমার সারা জীবনেও কখনো কোনো টুর্নামেন্টের জন্য কোনো প্রস্তুতি নেই, মানে জাস্ট খেলার আনন্দে খেলেছি, খেলবো বলে খেলেছি, জাস্ট খেলে যাই আর কি। না মানে আপনার কি মনে হয় যে বাংলাদেশে আসলে দাবাটা একটু অন্যান্য খেলার থেকে একটু মানে সাইড হয়ে আছে, মানে তেমন একটা
দর্শকদের সামনে আসে না বা ভক্তদের সামনে আসে না, এই খেলাটা নিয়ে তেমন একটা মানুষ জানে না। তো সেটার একটু আক্ষেপ আছে কিনা আপনার? এত বছর ধরে খেলে আসছেন, আপনি একের পর এক সাফল্য নিয়ে আসছেন দেশের জন্য, আপনার নিজস্ব কৃতিত্ব রয়েছে। একটু না, অনেক বেশি অবহেলিত আমাদের দাবা। মহিলাদের দাবা তো আরও বেশি অবহেলিত। কোনো সংগঠকও নাই, প্রকৃত সংগঠকও নাই আমাদের যে ইয়ে করবে। তারপরে সরকার থেকেও সেরকম দেখি না। বাচ্চাদের জন্য ইদানিং একটু গত 5 বছর যাবত একটু কাজ করা হয়েছে, তাতে করে একটু এখন বাচ্চারা এগিয়ে এসেছে বেশ। সেই সাথে পুলিশ, তারপরে নেভি, তারপরে আনসার, এরা এখন একটু হেল্প করতেছে বাচ্চাদেরকে, বেশ মাসে মাসে ওদেরকে একটু সাহায্য করতেছে। এগুলো খুব দরকার আছে আর কি আসলে দাবা খেলার জন্য। তো এদের হেল্পের জন্য এরকম সবাই যদি এগিয়ে আসে। আমরা যখন শুরু করেছিলাম তখন বাংলাদেশ বিমান আমাদেরকে হেল্প করেছিল। আমরা খেলতে যেতাম বাইরে, লন্ডনে যেতাম, ওনারা টিকিট দিত, যেতে পারতাম সেই জন্যই। কিন্তু সরকার থেকে যে একটা খেলার উন্নতির জন্য যে একটা ভাবনা চিন্তা, সেই জিনিসটাই নাই প্রথম থেকেই। আপনি কমনওয়েলথে স্বর্ণ জিতেছেন, মানে স্বর্ণ পদক আছে আপনার, সেটার মুহূর্তটা কেমন ছিল? না, তা তো অবশ্যই, যে কোনো একটা প্রাইজ পেলে খুবই ভালো লাগে। অনেকগুলো ব্যাপারেই আমার মানে ভাগ্যটা অনেক ভালো। যেমন অলিম্পিয়াডে আমি ফার্স্ট ওই জার্নালিস্ট অ্যাওয়ার্ড প্রথমবার চালু করা হলো এবং সেটাতে আমি পেলাম আর কি। তো এটাও একটা মানে প্রথমবার যে কোনো জিনিসই প্রথমবার হওয়াটা একটা আলাদা রকম একটা বিশেষত্ব আছে, তাই না? এখন কি বাসায় কারোর সাথে দাবা খেলা হয় নাকি এখন আর ওই সময়টা পাওয়া যায় না? না, এখন হয় না। এখন এই জন্য হয় না যে আমি নিজেও সময় করতে পারি না অনেক সময়, আবার যারা খেলবে আমার সাথে এসে তারা সবাই অত্যন্ত ব্যস্ত, সবাই অনেক কোচিং করে বাচ্চাদের শেখায় আজকাল, মানে মোটামুটি একটু প্রফেশনাল হয়েছে দাবাটা। আর এমনিতে যখন আপনি খেলতে যান দেশের বাইরে, তখন আপনাকে দেখে কিছুটা কি অবাক হয় যারা প্রতিযোগী থাকে, যে এত বড় একজন মানুষ আমাদের সাথে খেলছেন? মানে তরুণদের রিয়াকশন কেমন থাকে আপনাকে দেখে? সবাই অভ্যস্ত, এটা মোটামুটি বয়স্ক প্লেয়াররাও যথেষ্ট খেলে আছে, অনেকে বয়স্ক, কিন্তু আমার রিয়েল বয়স হয়তো অনেক সময় অনেকে জানে না। রিয়েল বয়স শুনলে আবার অনেক সময় একটু অবাক হয়, তারা হয়তো মনে করে যে 80+। হ্যাঁ, 80+, এটা মনে করে না, অনেক সময় হয়তো মনে করে 60+। এরকম দাবা খেলতে গিয়ে আজকাল এখন অনেক কড়াকড়ি হয়ে গেছে। এখন যেমন দাবার রুমে ঢুকলে কেউ কারোর সাথে কোনো কথা বলবে না, হাই হ্যালো এইসব নাই। দাবা হইলো মুখ বন্ধ খেলা, কোনো কথাবার্তা নাই অন্য খেলার মতন। আগে যেমন তাও আমাদের দর্শকরা পাশে বসতে পারতো বা দেখতে পারতো, এখন তো কেউ রুমে ঢুকতেই পারবে না, এবং ইভেন প্লেয়াররাও খেলা শেষ হলে আর রুমে থাকতে পারে না, বেরিয়ে যাও, যার যার পথে যাও। সুতরাং সেইভাবে ব্যক্তিগত কোনো সম্পর্ক কারোর সাথে গড়ে ওঠে না। আপনি তো একটু চটপটে খেলতে পছন্দ করেন, তো অন্য প্রতিপক্ষ যখন খুব সময় নেয়, মানে তখন আপনার কেমন লাগে? খুব বিরক্ত লাগে। আমি কই এত সময় কেন নেয়? আমার সাথে বেশিরভাগ প্লেয়াররা হারে সময়ের কারণে। আমার 1 ঘন্টা সময় বেশি থাকে, তারপরও আমি মাঝে মাঝে ওই খেলাতেও ভুল করে ফেলি। তো ও তো মানে সময় নেয়, আননেসেসারি আমার কাছে মনে হয় যে সময় নেয় আর কি। অনেকে যাই না কেন এত সময় নেয়। অনেক সময় এখন এই বয়সে অনেক সময় ঘুমও পেয়ে যায়। তখন কি আপনার মনে হয় দূর কেন এত সময় নিচ্ছে, তাড়াতাড়ি মেরে দিলেই তো হয়ে যায়? মনে হয় তো অবশ্যই। মানে আপনি চিন্তা করেই হয়তো বা দাবার চালেন, কিন্তু যখন প্রতিপক্ষ ভুল করে তখন তো আপনি নিশ্চয়ই খুব খুশি হন দেখে। যে অবশ্যই, যখনই ভুল করে তখনই বুঝলাম যে ওর হাত থেকে গেম চলে গেছে, এখন আমার হাতে গেম। আপা, গত বছর একটা অলিম্পিয়াড খেলে আসছেন আপনি। বাংলাদেশ যদিও বা দলগতভাবে ভালো করেনি, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে খুবই ভালো করেছেন এবং সেটা নিয়ে কিন্তু দেশে অনেক লেখালেখি হয়েছে। তো মানে সেটা নিয়ে যদি একটু বলতেন। তবে এই প্রশ্নের উত্তরটা আমরা নিব একটা ছোট্ট বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের আড্ডা চলবে। Eid Special Sports Insight, sponsored by Clemon, powered by SPA. দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম এটি নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। আমাদের সঙ্গে আছেন দাবার রানী হামিদ। আপা, যেটা বলছিলাম যে গত বছর কিন্তু আপনি অলিম্পিয়াড খেলতে গিয়েছিলেন। বাংলাদেশ যদিও বা দলগতভাবে সেখানে তেমন একটা ভালো করতে পারেননি, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে খুবই ভালো করেছেন। 8 ম্যাচের 7টাই কিন্তু আপনি জিতেছিলেন। মানে সেটা কিভাবে সম্ভব হলো, আর সেটার মানে বাংলাদেশ যে ভালো করলো না সেটার আক্ষেপটা আপনাকে নিশ্চয়ই পোড়ায়? হ্যাঁ, আমাদের দুঃখ তো এখানেই। আমরা যখন একটা টুর্নামেন্ট খেলতে যাই আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারি না। প্রস্তুতি নিলে নিশ্চয়ই আর একটু ভালো হতো আমাদের খেলাটা।
খুব সামান্য একটু হাফ পয়েন্টের জন্য আমরা অনেকখানি পিছিয়ে গেলাম। লাস্ট রাউন্ডে আমাদের হাফ পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও ছিল, খেলা ভালোই ছিল মেয়েদের, কিন্তু কেন জানি আমরা হেরে গেলাম লাস্ট রাউন্ডে। ওইটাতে জিতলেও আমরা 80-র ভিতরে স্থান করতে পারলে একটা সুযোগ পাওয়া যায়, ওই যে ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার একটা চান্স থাকে আর কি। আমার সৌভাগ্য যে আমি জানি না কিভাবে আমি ভালো করতে পারলাম, এটা হয়ে গেল আর কি। 8 ম্যাচের মধ্যে 7টাই কিন্তু আপনি জিতেছেন। হ্যাঁ, 8টাই জেতার কথা, ওটাও আমার উইন গেম ছিল। আচ্ছা, ওটা ওই যে বললাম ব্লান্ডারের হাইবিটে আমি ওইটা একটা পিস ব্লান্ডার করে ফেললাম ওইটাতে, নাহলে ওই গেমটাও আমি জিততাম। কিন্তু আপনি যে 7টা জিতেছেন এটা নিয়ে মানে প্রতিপক্ষের কি প্রতিক্রিয়া ছিল? না, এটা নিয়ে সবাই একটু ওইখানেও অলিম্পিয়াডেও একটু পোল ইয়ের কি নাম ওই সুশান, ওরা ওদের ফেসবুকে অনেক লেখালেখি করেছে, তাতে করে অনেক সাড়াও পড়েছিল ওখানেও মোটামুটি আর কি। উনি তো আপনার বন্ধু, এখন বন্ধুর সম্পর্ক না ওনার সাথে আপনার? আমরা একসাথে খেলা শুরু করেছিলাম লন্ডন যখন প্রথম গেলাম 82-তে, তখন হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার ওই যে সুশান, সেই তো মোটামুটি এখন ওই লিডিংয়ে আছে আর কি। তার ছোটো বোন জুডিথ পোলগার, ওরা ওয়ার্ল্ডের টপ প্লেয়ারদের মধ্যে পড়ে, ছেলেদের সাথেও 100 জনের মধ্যে আসে ওরা। তো খুব পছন্দ করে আসলে আমাকে, ইয়ে করে সবসময় আমাকে, যখনই যাই আমার জন্য আলাদা করে একটা ইন্টারভিউ নেয়, ইয়ে করে আদর করে অনেক আমাকে। তো এটা আমার সৌভাগ্য আর কি, অনেক বন্ধু আমি পেয়েছি বাইরেও। প্রকৃত সংগঠক যদি আমরা পেতাম সব বিষয়ে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। কিন্তু লাস্ট যে অলিম্পিয়াডটা হাঙ্গেরির বুদাপেস্টে হয়েছে, সেটাই আসলে আপনার খেলার কথা ছিল না। হ্যাঁ, মানে এটাও কিন্তু আপনি ভাগ্যক্রমেই কিন্তু ওখানে খেলার চান্স পেয়েছেন। যিনি পঞ্চম হয়েছিলেন সে ব্যক্তিগত কারণে যেতে পারেননি, আপনি ষষ্ঠ হয়েও সেখানে চান্স পেয়েছেন। এটাই বলছিলাম যে আপা, সব কিছু মানে দাবার ব্যাপারে আপনার লাকটা কি একটু বেশি ফেভার করে কিনা? হ্যাঁ, সেটা বলা যায় অবশ্য, সেটাই মানে, কারণ যেহেতু পঞ্চম হতে পারে নাই সেটা লাক ফেভার করে নাই, কারণ টাই ব্রেক গেম যে খেলেছিলাম যার সাথে, আমার উইন পজিশনে আমি উইন করতে পারতেছি না। তো সেই দিকে আমার ব্যাড লাক ছিল, যার জন্য আমি টিমে ঢুকতে পারি নাই, কারণ আমার পজিশন উইনিং, অথচ আমি উইনিং করতে পারলাম না, খেলা ড্র হয়ে গেল, এইভাবে আমি মানে পিছিয়ে গেলাম আর কি। তো কখনো লাক ফেভার করতেছে, আবার কখনো না করতেছে, সেটাও আছে। আবার খেলার মধ্যে আগের আপনি আর এখনের আপনির মধ্যে আপনি কি কি পার্থক্য ধরতে পারেন যখন আপনি ম্যাচ খেলেন? খুব একটা পার্থক্য তো হওয়ার কথা না, এই জন্য যে আমার আগেও কখনো প্রিপারেশন ছিল না, যেমন আজকে কার সাথে খেলবো, কি করব, সবাই প্রিপারেশন নেয়, দেখে। আজকাল তো নেটের যুগ, যে কার সাথে খেলতেছে, কি কালার খেলতেছে, ও কি খেলে, এগুলো দেখে। আমি এইসব করি না, আমি আগেও এরকম খেলতাম, খেলতে যেতাম, এখনও তাই করি, মানে কোনো পার্থক্য তেমন নাই আর কি। এমন কি হয়েছে যে আপনি এত ভালো খেলেন, আপনার কাছে আমাদের দেশের তরুণরা কিছু টিপস নিতে আসে কিনা, শিখতে আসে কিনা? আমি যখন পেরেছি মেয়েদেরকে সবসময় শেখাবার চেষ্টা করেছি, ওরা যাতে খেলতে পারে। যেমন আমার হাজব্যান্ডের কথা বললাম না, যে স্পোর্টসম্যান, উনি প্রথম আমাকে বাধ্য করলেন একটা বই লিখতে। যখন দেখলেন যে আমি খালি চ্যাম্পিয়ন আমিই হই, পরপর 9 বছর চ্যাম্পিয়ন আমি হলাম, তো আমার হাজব্যান্ড বললো যে তুমি একটা বই লেখো, মেয়েরা যাতে ওইটা পড়ে শিখতে পারে এবং তারা ভালো করতে পারে। তো এইভাবে আমি করেছি। আর এছাড়াও আমরা কয়েকজন মহিলা মিলে একটা মহিলা দাবার সমিতি করেছি, প্রতি বছর মহিলাদের জন্য একটা টুর্নামেন্ট। আমরা টুর্নামেন্ট তো একদম পাই না, বলতে গেলে মহিলাদের কোনো টুর্নামেন্টই নাই। অনেকের কাছে শোনা যে বয়স বাড়তে থাকলে গেমের যে মজাটা সেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে, কিন্তু আপনার ব্যাপারে আসলে আপনার কি মনে হয় যে আগে যেরকম লাগতো জেতার পরে এখনো সেরকমই লাগে, বা হারলে ওই কষ্টটা আগে যেমন পেতেন এখন তেমনই পান কিনা? আসলে আমি নিজে হারলে অত মাইন্ড করি না, আমার ঘরের ফ্যামিলি মেম্বাররা অনেক সময় দুঃখিত হয়, তাদের কথা ভেবে অনেক সময় আমি ইয়ে করি আর কি, রিঅ্যাক্ট করি। তাহলে আমি নিজে হার জিত, খেলোয়াড় তো হার আছেই, জিত আছে, তেমন হার জিত নিয়ে খেলা। আর এমনিতে আপনি ছাড়া ফ্যামিলিতে আর কেউ দাবার প্রতি ইন্টারেস্ট কিনা? আমি আমার ফ্যামিলির প্রত্যেককে নিয়ে দাবা টুর্নামেন্ট খেলিয়েছি, কাউকে বাদ দেয়নি। আমার ছেলেদেরও মেয়েদেরও সবাইকে আমি খেলিয়েছি, আমার বোনের ছেলে মেয়েদেরকেও খেলিয়েছি। আমার ছোট ছেলে ববি, ও তো সাব জুনিয়রে 4th হয়েছিল প্রথমবার খেলতে গিয়েই, তো পরে আর কন্টিনিউ করে নাই। সবাই আউটডোর প্লেয়ার। আমার বড় ছেলে জানেন তো কায়সার হামিদ, তো ফুটবলার। মেজর ছেলে সোহেল হামিদ, ও তো স্কোয়াশ নিয়েই, ওই স্কোয়াশ ফেডারেশনের সেক্রেটারিও ছিল,
নিজে চ্যাম্পিয়ন হয়ে খেলেছে, দেশকে প্রতিনিধিত্ব করেছে বাইরে। আর তখন একটা প্লেয়ার সব কিছুই খেলতো, মানে সে ফুটবলও খেলতো, আমার বড় ছেলে সে ক্রিকেটও খেলতো, সে তোমার ওই অন্য খেলাও খেলতো। আপনি জাতীয় এবং আন্তর্জাতিক মিলে আসলে কতগুলা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছেন বা ট্রফি জিতেছেন? জাতীয় চ্যাম্পিয়নশিপ তো 20 বার আছে, ওটা ছাড়াও আরও 4-5 বার বিভিন্ন টুর্নামেন্টে আছে। এছাড়া দলগততে আমরা 8-10 বার চ্যাম্পিয়ন হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি দলগততে। ইভেন এশিয়ান সিটি চ্যাম্পিয়নশিপেও আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, মানে আমি অধিনায়ক ছিলাম, আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছিল। এর বাইরে অনেকগুলো সব গুনতে থাকলে 50-এর কাছে তো চলেই যাবে মনে হয় আমার কাছে গোল্ড মেডেল। সামনে যে অলিম্পিয়াডটা আসবে সেটা খেলার ইচ্ছা আছে কিনা বা এটা নিয়ে পরিকল্পনা করেছেন কিনা? না না, এত আগে আমাদের দেশে পরিকল্পনা হয় না। আমরা এখন চাই যে আমরা এখন একটু খেলবো, সেটাই তো আমরা পাই না খেলতে। এবার ঈদের পরিকল্পনাটা কি? বাসায় কোনো পার্টি হবে কিনা, যেহেতু সবাই আপনি আপনার বাসায় চলে আসেন? না, ঈদের তো আলাদা করে কোনো পরিকল্পনা করি না, মানে সবাই আসে, আনন্দ করি, এটাই আর কি। স্পেশাল কিছু আলাদা করে কখনোই আগেও করিনি, এখনও করি না। ছোটবেলার ঈদ নিশ্চয়ই মনে পড়ে? হ্যাঁ অবশ্যই, ছোটোবেলার ঈদ তো সম্পূর্ণ আলাদা ছিল। তখন একটা নতুন জামা পাওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট কষ্ট করতে হইতো, পাবো কি পাবো না একটা অনিশ্চিতও থাকতো অনেক সময়, কারণ তখনকার পরিবেশটা একটু অন্যরকম ছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেটা হয় আর কি, অনেকজন ভাই বোন থাকলে, আর তখনকার একটা ফ্রক পাইলেই সেটা অনেক যত্ন করে রাখা হতো, কেউ যেন দেখে না ফেলে, দেখে ফেললে তো ঈদ শেষ। আর এখন ইদানিংকালে কিন্তু শোনা যায় যে মেয়েদের বিয়ের পরে যারা খেলাধুলায় থাকেন তারা খেলাধুলা ছেড়ে দেন বা কন্টিনিউ করতে পারেন না, কিন্তু আপনার ব্যাপারটা ছিল একটু অন্যরকম। আপনার বিয়ের পরেই কিন্তু আপনার হয়তোবা যদি ভুল না করি পেশাদার ক্যারিয়ারটা শুরু হয়েছে, তো এইটাকে আপনি কিভাবে দেখেন? ওইটাই আমার সৌভাগ্য যে আমার স্বামী ছিলেন স্পোর্টসম্যান, সেজন্য আমার সম্ভব হয়েছে। তা না হলে ধরেন স্পোর্টস মাইন্ডেড যদি সে না হতো তাহলে তো সে এলাও করতো না আমাকে, তাই না? আপনার কি রান্না করতে ভালো লাগে ঈদের দিন? আপনি রান্না আমার ফেভারিট সাবজেক্ট না, মুখে মুখে আমি নির্দেশ দিই, আমার সার্ভেন্টদের অনেক সময় তারা করে। শুধু একটা স্পেশাল হালুয়া ঈদের দিনে আমি রান্না করি। আমাদের সিলেটের এটাকে তুষার সিন্নি বলে আমাদের সিলেটে, এটা মানে এটা বেশিরভাগ ওই শাহজালালের দরগায় কিন্তু এটা মানে খুব চলে আর কি, এটা দেয় আর কি, ময়দা দিয়ে বানানো হয়, খুব নরম তুলতুলে হয়, খুব ভালো হয় আর কি। তো ওটা আমি আমার মার কাছে শিখেছিলাম, ওইটা ঈদের দিন সবাই পছন্দ করে, আমার পরিবারের লোকজন সবাই খেতে চায়, সবাই পছন্দ করে, তো ওইটাই একমাত্র বানাই আর কি। আপা আপনার সাথে একটা ছোট্ট গেম খেলি, এক কথার প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে দাবার বাইরে অন্য কোন খেলা ভাল লাগে আপনার? ক্যারাম বোর্ড আমি খুব পছন্দ করতাম, ব্যাডমিন্টন তো রেগুলার খেলতাম, গত 10-15 বছর আগেও রেগুলার খেলেছি। দেশের বাইরে যখন খেলতে যান তখন কোন খাবারটা মিস করেন? খাবারের ব্যাপারটা বললাম না, ওই যে আমার আসলে আমার ওই রকম না, আমার পেটটা ভরলেই হলো, তা যে কোনো কিছু খেয়ে। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ঈদ উপলক্ষে। দাবার চেয়ে ভালো কোনো খেলা হতেই পারে না, আমি যেটা মনে করি আর কি, সেজন্য ঘরে ঘরে এটা শিখাইলে ভালো হয়। আর আরেকটা অনুরোধ আছে অভিভাবকদের, বাচ্চা হারলে তারা ওই বাচ্চাকে বকাঝকা করেন, এটা খুব খারাপ, এটাতে বাচ্চার মনোবলটা ভেঙে যায়। তাকে কোনো অবস্থায় হারলেও তাকে কখনোই মানে ইয়ে করবেন না, তাকে উৎসাহিত করবেন সব সময়, এইটাই আমার অনুরোধ থাকলো আর কি। দর্শক, যেমনটি বলছিলাম দাবার রানী হামিদ, আমরা সৌভাগ্যবান ওনার খেলা দেখেছি এবং অনেক তরুণ প্রজন্মের আইডল তিনি। আমরা চাইবো উনি খেলা চালিয়ে যাক আরও দীর্ঘদিন এবং দেশের জন্য অনেক অনেক সাফল্য বয়ে নিয়ে আসুক, এই কামনা করে শেষ করছি ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইট, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।